হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানু সৌরভ এক্সপ্লেন। কি হবে যখন সারা পৃথিবীতে কোনো পানি থাকবে না? সেই সময়টি কেমন কঠিন হতে পারে, আর সারা পৃথিবীতে পানি না থাকার কারণে কি কি ঘটতে পারে সেই বিষয়গুলো আজকের মুভি থেকে আমরা জানতে পারবো। তো আজকের মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মুভির শুরুতেই আমরা এমন একটি সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন পানির অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে, আর বাকি কিছু মানুষ পৃথিবীর যে জায়গাতে আর অল্প কিছু পানি পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে সবাই থাকছে। কিন্তু পৃথিবীতে সবসময় যেটা হয় আর কি, ধনীদের উপরে যত সমস্যাই আসুক না কেন তাতে তাদের কোনো সমস্যা হয় না। ঠিক এরকম কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানির মালিকেরা মাটির নিচে থেকে পানি উত্তোলন করার জন্য দামি দামি মেশিন সেট করেছে, কারণ পৃথিবীতে এখনো অল্প কিছু সংখ্যক জায়গা আছে যেখান থেকে অল্প কিছু করে পানি উত্তোলন করা হচ্ছে। আর এই প্রাইভেট কোম্পানির মালিকেরা সেখান থেকে পানি উত্তোলন করে শহরে ধনীদের কাছে সাপ্লাই দিয়ে দিচ্ছে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামে একটা পরিবার আছে, যেখানের মধ্যে একজন পিতা নেস, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরন অনেক কষ্ট করে এই সময়ের মধ্যে তারা গ্রামে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটি জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত, কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিতে ভালোভাবে কৃষিকাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। কিন্তু কারোরই, অর্থাৎ সরকারের পক্ষ থেকে কারোরই নেস্টের কথা বিশ্বাস হয় না। তাই নেস্ট কোনো উপায় না পেয়ে নিজেই তার জমি খনন করতে থাকে, যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে এই পানি ব্যবহার করবে এবং সেই পানি দিয়ে সে আবার চাষবাস করতে পারবে। আর সে চাষাবাদ করে টাকা ইনকামের মাধ্যমে তার পরিবারের পানির অভাব দূর করতে চায়। একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি উত্তোলন করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে, যারা সেই মেশিনটিকে চুরি করতে এসেছে। নেস্ট এটা জানতে পেরে দ্রুত তার গান নিয়ে সেখানে হাজির হয়। আর চোরেরা যখন জানতে পারে কেউ এখানে চলে এসেছে, তখন তারা অভিনয় করতে শুরু করে দেয় যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের অনেক পানির দরকার, আমাদের একটু পানি দিলে উপকৃত হতাম। এটা বলেই চোর তার কাছে থাকা গুলিটি বের করে এবং নেক্সটের দিকে তাক করে গুলি করতে যায়। কিন্তু নেক্সট এই ধরনের চোরদের সাথে প্রায় প্রতিদিনই মোকাবেলা করত, তাই তার কাছে এইসব চোর কোনো ব্যাপারই না। তাই সেই চোরটি তাকে শুট করার আগেই নেক্সট তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে। নেক্সট তারপরে তার মেশিনটি চেক করে, তখন বেচারা নেক্সট জানতে পারে যে এখান থেকে যে অল্প পরিমাণে পানি বের হতো সেটিও আর বের হচ্ছে না, সব পানি শেষ হয়ে গিয়েছে। তার মানে তাকে এখন আবার অন্য কোনো জায়গায় মেশিন লাগাতে হবে, অর্থাৎ মাটি খুঁড়ে গর্ত করতে হবে, তারপরে তাকে আবার নতুনভাবে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি উত্তোলন করা যায়। নেক্সট জেরোমের সাথে ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করে, যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় ধনীদের কাছে। আর এখানে নেক্সট তাদেরকে মদ বা খাবার পানি ডেলিভারি দেওয়ার কাজ করে। নেক্সট এখানে শহর থেকে বিভিন্ন জিনিসপত্র এনে এই ওয়াটারম্যানদের কাছে সাপ্লাই দেয়। ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামে একজন লোক রয়েছে, যার সাথে নেক্সটের ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছ, এখান থেকে কিছুটা দূরেই আমার জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো, কিন্তু তোমার এখানে বড় মেশিন লাগানোর জন্য যে অল্প পানি আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। তুমি কি তোমার এই মেশিনটি অন্য জায়গায় বসাতে পারবে? ম্যাক্স তখন বলে, এটা তো আমাদের কাজ না, তোমার যদি বেশি প্রয়োজন হয় তাহলে তুমি আমাদের বসের সাথে কথা বলতে পারো। আর এদিকে নেক্সট তো জানতোই যে তার কথা বস কোনো মতেই শুনবে না, তাই নেক্সট মন খারাপ করে জেরোমের সাথে বাসায় ফিরতে থাকে। কিন্তু যখন কারো ভাগ্য খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। আর ঠিক এমনই নেক্সটের সাথে হয়। পাথরের সাথে বাড়ি লেগে পড়ে গিয়ে নেক্সটের গাধার পা ভেঙে যায়। আর বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেই কষ্ট পাচ্ছিল, আর এখন তো একটা পাও ভেঙে গেল।
তাই নেক্সট সেই গাধাটির কষ্ট আরো কমানোর জন্য তাকে সেখানেই মেরে ফেলে। নেক্সটেরও কোনো উপায় ছিল না। এরপরে নেক্সট এক নিলামে আসে যেখানে পুরাতন রোবট রিপেয়ার করে বিক্রি করা হয়। আর নেক্সট সেখানে এরকমই একটি রোবট কিনতে এসেছিল যে রোবট দিয়ে সে তার ডেলিভারি কাজটি একটু সহজেই করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্লেম নামে একজন ছেলেও ছিল রোবট কেনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত নিলামে নেক্সটই সেই রোবটটি পেয়ে যায়। আর যেটাতে নেক্সট এবং জেরোম অনেক খুশি ছিল যে যাই হোক অবশেষে কাজের একটি জিনিস হাতে পেলাম। এরপরে নেক্সট এবং জেরোম হসপিটালে আসে যেখানে জেরোমের মা এই হসপিটালেই থাকে। জেরোমের মা অর্থাৎ ক্যাথরিন কিছুদিন আগেই একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। সে উঠাচলা এবং হাঁটতে পারে না, সেই কারণে তাকে বিশেষ পদ্ধতিতে এখানে চিকিৎসা করা হচ্ছে এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাকে হাঁটানো হচ্ছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় নেক্সটের রবি নামের একজন ছেলের সাথে দেখা হয় যে নেক্সটের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, আর সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেক্সট তার কাছে যতটুকু পানি ছিল সে রবি আর তার ফ্যামিলিকে দিয়ে দেয়। নেক্সটের কাছে যদিও পানির অনেক অভাব ছিল কিন্তু তার মন অনেক বড় ছিল। কিন্তু যখন নেক্সট ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্লেম পৌঁছায়। ফ্লেম নেক্সটকে বলে তোমার রোবটটা একটু আমাকে দাও, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেক্সট জানতো ফ্লেম একটি চিটার ছেলে, তার রোবট নিলে দেওয়ার সময় অনেক তালবাহানা করবে। তাই নেক্সট তাকে রোবটটি দিতে একদমই সাফ মানা করে দেয়। আর এখানে আমরা বলে দিই নেক্সটের মেয়ে ম্যারির সাথে ফ্লেমের রিলেশন রয়েছে। নেক্সট অনেকবারই তার মেয়েকে বোঝায় যে সে যেন ফ্লেমের থেকে দূরে থাকে, কিন্তু নেক্সটের মেয়ে ম্যারি এটা কোনো মতেই বুঝতে চায় না। আর ম্যারি ফ্লেমের কাছ থেকে ছেঁকা না খাওয়া পর্যন্ত হয়তো এটা বুঝবেও না। আর এইদিকে ম্যারি ফ্লেমের কারণে তার পিতাকেই ঘৃণা করে। ম্যারির ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনেই জানতে পারবো। এর পরের দিন নেক্সট অন্য একটি জায়গায় গর্ত খুঁড়ছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের প্রায় সব এলাকায় শুকিয়ে রয়েছে। তাই নেক্সট এখানেও নিরাশ হয়, সে কোনোই পানি পায় না। নেক্সট গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে কথা বলছিল। নেক্সট জেরোমকে বলে আমি যখন শহরে গিয়েছিলাম সেখানে আমি একটি মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। আর জেরোম তুমি তো এখন বড় হয়ে গিয়েছো, তুমি বললে সে মেয়েটির সাথে তোমার রিলেশন করে দিই। না জানি এইরকম অবস্থায় আমরা আর কতদিনই বাঁচতে পারবো, তাই আমাদের হাতে যেইটুকুই সময় আসে সেই সময়টিকে একটু ভালোভাবে কাটানো উচিত। আর এইভাবেই নেক্সট এবং তার ছেলে জেরোম বিভিন্ন কিছু নিয়ে গল্প করে এবং একটি ভালো মুহূর্ত কাটায়। এরপরে নেক্সট যখন বাসে আসে তখন ম্যারি বলে আমার টাকা চাই বাবা, আমি ফ্লেমের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছি, তোমাকে সবকিছুই দেওয়ার চেষ্টা করেছি, আর তবুও তুমি এমন কথা বলছো? কিন্তু ম্যারি বলে আমরা তো এখানে বাস করছি না, আমরা এখানে সার্ভাইভ করছি, আমি এমন জীবন চাই না। নেক্সট অনেকবার ম্যারিকে বুঝালে ম্যারি যখন মানে না তখন নেক্সট ম্যারিকে একটি রুমের মধ্যে আটকে দেয় এবং সেই রুমের জানালা লোহা দিয়ে আটকিয়ে দেয় যেন ম্যারি ফ্লেমের সাথে দেখা করতে না যেতে পারে। এরপরে নেক্সট যখন সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে সেই রোবটটি গায়েব হয়ে গিয়েছে। আর এটা দেখে নেক্সটের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, সে টেনশন করতে থাকে। সে বুঝতে পারে এই কাজটি ফ্লেম ছাড়া আর কেউ করবে না। তাই সেখান থেকে সে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাদের জিজ্ঞাসা করতে পারে যে ফ্লেম এখানে এসেছে কিনা। কিন্তু সে সেখানে আসতেই নেক্সট এবং বাকি ওয়াটারম্যানের মধ্যে ঝামেলা লেগে যায়, অর্থাৎ মারামারি লেগে যায়। ওয়াটারম্যানেরা সকলেই মিলে নেক্সটের উপরে মারধর করতে শুরু করে। তাদের মধ্যে একজন ওয়াটারম্যান বলে নেক্সট তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল, সেটা হয়তো তুমি আমাদের এখান থেকে চুরি করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেক্সট তখন বলে আরে কি বলছো তুমি, আমি তো নিজেই তোমাদেরকে জিজ্ঞেস করতে এসেছি যে ফ্লেম এখানে আমার রোবটটি নিয়ে এসেছে কিনা, আর উল্টো তোমরা আমাকে সন্দেহ করছো। নেক্সট তখন বুঝতে পারে অবশ্যই এটি ফ্লেমের কাজ, ফ্লেমই এখান থেকে সাপ্লাই চুরি করে নিয়ে গিয়েছে। তাই নেক্সট এটি বুঝতে পেরে কোনো রকম ওয়াটারম্যানদের হাত থেকে বের হয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরে নেক্সট ফ্লেমকে খুঁজতে থাকে, আর বেশ কিছুক্ষণ খোঁজার পরে সে ফ্লেমকে পেয়ে যায়। আর এইদিকে নেক্সটের সন্দেহই সঠিক ছিল, ফ্লেমই সাপ্লাই চুরি করেছে, আর সেটা সে আরামে খাচ্ছিল। তাই নেক্সট গান পয়েন্ট করে ফ্লেমকে ভয় দেখায়, আর নেক্সট ফ্লেমকে ওয়াটারম্যানের দিকে নিয়ে যেতে থাকে এটা বলার জন্য যে সাপ্লাই নেক্সট চুরি করেনি, চুরি করেছে ফ্লেম। কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেক্সট।
সাথে তার পানিও শেষ হয়ে গিয়েছিল। তাই ফ্লেম তাকে লোভ দেখায় যে সাপ্লাই থেকে আমি কিছু মদ খেয়ে ফেলেছিলাম, এখন অল্প কিছু মদ বাকি আছে, নাও আমরা দুইজনে সেই মদটি অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানেরা সর্বোচ্চ হয়তো আমাদেরকে মারবে, কিন্তু আমরা যদি এখন এই মদটি না খাই তাহলে আমরা দুইজন এখানেই মারা যাব। আর এটাতে নেক্সটও রাজি হয়ে যায়। কিন্তু যখনই সে ফ্লেমকে রশি থেকে মুক্ত করে তখন ফ্লেম নেক্সটের উপরে হামলা করে বসে। বেচারা নেক্সট আগে থেকেই অনেক তৃষ্ণার্ত ছিল, আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপরে ফ্লেম জোর করে সব মদ নেক্সটের মুখে ঢেলে দেয়, যাতে করে ওয়াটারম্যানেরা যখন নেক্সটকে এইভাবে পড়ে থাকতে দেখবে তখন যাতে তাদের বিশ্বাস হয়ে যায় যে নেক্সটই তাদের সাপ্লাইটি চুরি করেছিল আর সেই তাদের মদ সব খেয়ে ফেলেছে। এছাড়াও ফ্লেম নেক্সটকে মেরে মেরে রোবটের সাথে বেঁধে দেয়, যাতে সবাই বুঝতে পারে যে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেক্সটের উপর হামলা করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেক্সট মারা যায়। আর সবারই তাই মনে হচ্ছিল যে রোবটই নেক্সটের প্রাণ নিয়েছে, কিন্তু বাস্তবে তো তা না, নেক্সটকে ফ্লেমই মেরে ফেলেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় জেরন মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ রোবটের উপরে দেখায় এবং রোবটকে ভাঙার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করেছিল এই রোবটই হয়তো তার বাবাকে মেরে ফেলেছে। তখন ফ্লেম জেরনকে এসে বলে, রোবট ভেঙে কি লাভ, এটা সামনে গিয়ে আমাদেরই কাজে আসবে, তাই এটাকে ভেঙে ফেলো না, চিন্তা করো না, আমি তো তোমাদের পাশেই আছি, আমি তোমার পরিবারকে সামলাবো, তোমার ও ম্যারির ভালো খেয়াল রাখবো। এরপরে দেখা যায় ফ্লেম ম্যাক্সের কাছে আসে। আমি একটি পাইপের লাইন চাই, যেন এটার সাহায্যে আমি নেক্সটের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটি ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটির কথা মনে আছে তো, সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেক্সটের উপরে হামলা করেছিলে, তখন নেক্সট তোমাদের থেকে এই ছুরিটি নিয়ে নিয়েছিল, আর আমি এই ছুরিটি তার বডির পাশে পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে। আর এটা তো সবাই জানে যে তোমার আর তার মধ্যে লড়াই হয়েছিল, যে তাহলে আমি ভাবছিলাম যে আমি এটা সবাইকে বলে দিই যে লড়াইয়ের সময় যখন ম্যাক্স নেক্সটকে মারতে পারেনি, তখন সে পরে সুযোগ পেয়ে নেক্সটকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপরে। আর এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায়, আর ফ্লেমের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটি সাপ্লাই লাইন নেক্সটের জমিতেও দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফ্লেম সেখানে নাঙ্গল চালায় যাতে সে সেখানে ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায়, অর্থাৎ জমিতে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরম এবং বাকিরা অনেক খুশি ছিল। আর এর সাথে ফ্লেম এবং ম্যারির রিলেশন তো ছিলই, আর এর কিছুদিন পরে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে ফ্লেম অনেক খুশি ছিল, আর সে ভাবছিল এই সব কিছু নেক্সটের ছিল, নেক্সট যদি বেঁচে থাকতো তাহলে আমার ম্যারির সাথে বিয়েও হতো না, আর আমি তার জমিও পেতাম না। আর নেক্সটের মারা যাওয়ার পরে সে সবকিছু তার নিজের নামে করে নিয়েছে। কিছুদিন পরে দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্লেমের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে, যেই জমিতে তুমি ফসল ফলিয়েছ সেই জমিটা নেক্সট আমাদের কাছে বন্ধক রেখেছিল, আর সেটা তো তোমার না, তাই এই জমিটি এখন থেকে ব্যাংকেরই হবে, আর এখানে যে তুমি ফসল ফলিয়েছ সেগুলো ব্যাংকের। ফ্লেম তখন রেগে গিয়ে বলে, না, এই কথাটা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল, তাহলে এই জমিতে আমি ফসলই ফলাতাম না। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কোনো কথাই শোনে না, আর তারা বলে 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। ফ্লেমও তখন অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেক্সটও আমাকে বোকা বানিয়ে দিল, কত বড় ফকির, জমি পর্যন্ত বন্ধক রেখেছে, এখন কোথায় থেকে টাকা দিব আমি। তখন ফ্লেম একটি বুদ্ধি বের করে, তাদের রোবটকে বিক্রি করে দেওয়া, আর সে সেটাই করে। সে নেক্সটের রোবটটিকে গাড়িতে তুলে বিক্রি করে দেওয়ার জন্য, আর সে জেরমকে বলে, আমি রোবটটিকে বিক্রি করতে যাচ্ছি, যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু ফ্লেম তো কোনো ভালো ছেলে ছিল না, সে রোবটটি বিক্রি করার নাম দিয়ে রবির কাছে আসে, আর রবিকে বলে, রবি তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটি শুনে বেচারা রবি তার বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায়, আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। তো ফ্লেম একটি সময় তার বাচ্চাকে বিক্রি করে দেয়, যেখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে সে ব্যাংকের ঋণ শোধ করবে। কিন্তু এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাটিকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে সেখানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সেই খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে, সাথে তারা ফ্লেমকেও গুলি করার চেষ্টা করে।
কারণ তাদের তো এতক্ষণে মনে হয়েছিল যে ফ্লেম রবির পারমিশন নিয়েই তার বাচ্চা বিক্রি করেছে। ফ্লেম কোনো মতে দৌড়ে সেখান থেকে তার প্রাণে বেঁচে ফিরে, সাথে সে রোবটটিকে সেখানেই ফেলে আসে, কারণ তাকে তো জেরোমকে বলতে হবে যে এই টাকাগুলো আমি বাচ্চাকে বেঁচে নয় রোবটকে বেঁচে পেয়েছি। নেক্সট, এমনিতে তো ম্যারিকে ফ্লেমের সাথে মেলামেশা করতে বারণ করেনি। নেক্সট, ও জানতোই ফ্লেম কেমন। যাই হোক, তারপরে আমাদেরকে দেখানো হয় ফ্লেম ব্যাংকের ঋণ পরিশোধ করার পরে জমিটি আবার পেয়ে যায়। ওইদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে। শয়তানগুলো যখন ফ্লেমকে গুলি করেছিল তখন কিছু গুলি সেই রোবটের গায়েও লেগেছিল, আর যেটাতে রোবটের অটোমেটিক অর্থাৎ ডিফল্ট সেটিং চালু হয়ে গিয়েছিল। আর এর জন্যই সেই রোবটটি তার অরিজিনাল মালিকের কাছে চলে যাচ্ছে, আর এর জন্যই রোবটটি তার অরিজিনাল মালিকের কাছে যেতে শুরু করে, যে কিনা শহরে থাকে। আর এই অনারের নাম হচ্ছে ক্যালভিন। সে যখনই রোবটটিকে দেখে সে অবাক হয়ে যায় যে এটি কার রোবট আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেক্সটের নাম লেখা ছিল, তাই ক্যালভিন নেক্সটের সাথে কল করে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবটকে নিয়ে যায়। তো জেরন যখন কলটি ধরে তখন সে জানতে পারে যে ফ্লেম এই রোবটটিকে তো বিক্রি করেনি, রোবটটি তার আসল মালিকের কাছে আছে। আর তখন সে অবাক হয়ে যায় যে ফ্লেম তো বলেছিল সে রোবটকে বিক্রি করতে গিয়েছে এবং সে এসে বলেছে যে সে রোবট বিক্রিও করে দিয়েছে, তাহলে রোবট কিভাবে ওই মালিকের কাছে গেল। তখন জেরন ডিসাইড করে ক্যালভিন যখন রোবটটি ফিরিয়ে দিতে চায় তাহলে আমি কি নিয়ে আসি। আর সেদিনই জেরম রবির ওয়াইফকে দেখতে পাই, যে কিনা রবি এবং তার বাচ্চা ফিরে না আসার কারণে অনেক মন খারাপ করে বসেছিল। এখন সে একটি পুতুল নিয়ে বসে আছে আর তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। আর জেরম দেখে ফ্লেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। আর এগুলো দেখে জেরমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছেই যেটা ফ্লেম আমার কাছ থেকে লুকাচ্ছে। যাই হোক, তার পরের দিন জেরন শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে, কিন্তু শহরের বর্ডারে তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে সেখানে তাকে ঢুকতে দিচ্ছিল না। আর তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম আনা, যে কিনা এখানে মানুষদেরকে গোপনে বর্ডার পার করে দিচ্ছে। তাই সে জেরমকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে গোপনে বর্ডার পার করে তোমাকে শহরে পৌঁছে দিব, আর সেটাও অনেক কম টাকায়। জেরন যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আনা হুবহু ওই রকম যেরকম জেরনের বাবা নেক্সট তাকে বর্ণনা দিয়েছিল সেই মেয়েটির ব্যাপারে। অর্থাৎ এটি সেই মেয়ে যে মেয়েটির সম্পর্কে নেক্সট অর্থাৎ জেরনের বাবা জেরনকে বলেছিল। জেরন তাকে নেক্সটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনা তো নেক্সটকে চেনে না। আর জেরনও মনে মনে ভাবতে থাকে এটাই তাহলে সেই মেয়ে যার চুলো ছোট যেটির কথা আমার বাবা বলেছিল। এরপরে আনা জেরনকে শহরে যাওয়ার জন্য একটি মালবাহী গাড়ির মধ্যে লুকিয়ে দেয়, আর যেটার সাহায্যে জেরন অবশেষে শহরে পৌঁছে যায়। সে এই শহরে আসার পরে ক্যালভিনের সাথে দেখা করে, যে কিনা তাকে তার রোবটটি ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেগুলো ক্যালভিন রিপেয়ার করে দিয়েছে, আর এর সাথে সাথে সে রোবটের সেটিংটিও ঠিক করে দিয়েছে। কিন্তু জেরন যখনই রোবটটি অন করে দেখে তখন সে জানতে পারে এটাতে একটি ক্যামেরাও আছে, যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো অতটাও স্পষ্ট না, কিন্তু সবকিছুই বোঝা যায়। তখন জেরন ভিডিওতে দেখতে থাকে তার এবং তার বাবার স্মৃতিগুলো, আর এই ভিডিওগুলোর মধ্যে সেই ভিডিও ছিল যখন ফ্লেম নেক্সটকে মেরেছিল, যে ভিডিওটিতে দেখে ফ্লেম তার বাবাকে কিভাবে মেরে ফেলেছিল। আর এইগুলো দেখে জেরম তো অনেক ভেঙে পড়ে। সে সত্যটি জানতে পারে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তার পিতাকে ফ্লেমি হত্যা করেছে, তার পিতাকে ফ্লেমি মেরে ফেলেছে। এরপরে জেরম সেই রোবটটিকে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় আসার পরে জেরন ফ্লেমকে কিছুই বলে না যে সে সবকিছু জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে তাহলে সে সহ্য করতে পারবে না। কারণ ম্যারি যদি জানতে পারে যে এই সবকিছু ফ্লেমি করেছে তাহলে ম্যারি সহ্য করতে পারবে না, এর ওপরে তার আবার পেটে বাচ্চা। তাই জেরম একটি প্ল্যান করে, তাই সে ফ্লেমকে বলে, আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্লেম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে, এখন আবার কোন রবি ডাকছে আমাকে। তাই সে জেরমকে বলে হতে পারে কে না কে ডাকছে। এখন প্ল্যান ফেল হতে দেখে জেরম আরো একটি নতুন প্ল্যান বের করে। সে একটি লেটার ফ্লেমকে লিখে পাঠায়, যেন এই লেটারটি পড়ে ফ্লেমের মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্লেম দেখে রবি চিঠিতে তাকে সেই জায়গায় যেতে বলছে যেখানে নেক্সটকে সে হত্যা করেছিল। আর এটা দেখে ফ্লেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছেই, আমার সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে সেই জায়গাতে যায় যেখানে সে নেক্সটকে মেরেছিল, কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, আর তখনই তার সামনে জেরন আসে, যার হাতে ছিল একটি গান।
তাকে এত রাগী দেখতে পেয়ে ফ্লেম বুঝতে পারে যে জেরন সবকিছু জেনে গিয়েছে আর এই সবকিছুই জেরোমের প্ল্যান ছিল। ফ্লেম তাকে বলে, দেখো যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি বিষয় দেখো, আমি ম্যারি আর তোমার কতটা খেয়াল রেখেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি কিন্তু এইগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরন তার কথা শোনে না, তাই সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে আমাদেরকে দেখানো হয় জেরন সেই রোবটটির মেমোরি রিসেট করে দেয়, যাতে ম্যারি এই ব্যাপারে কোনোদিনও জানতে না পারে। সে চায় না ম্যারি সত্যিটি জানুক। কিছুদিন যাওয়ার পরে যখন ফ্লেম ঘরে আসে না, তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে। জেরন বলে সে কখনো ভালো মানুষ ছিলই না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক দুঃখী হয় আর নিজের মন থেকে ফ্লেমকে উঠিয়ে দেয়, অর্থাৎ ফ্লেমকে ঘৃণা করতে শুরু করে দেয়। জেরন খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। এরপর থেকে জেরন এবং ম্যারি তারা দুইজনেই ঘর পরিচালনা করতে শুরু করে। আর এখন তো তাদের কাছে জমিও আছে, যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। দেখা হবে সামনে আকর্ষণীয় ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।